আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আমরা গত সেশনে সূরা আদ-দারিয়াতের এই টোটাল সেশনগুলো আমরা কিভাবে পরিচালিত করব সেটার উপরে কিছু আমরা অ্যানালাইসিস মেথোডোলজি আমরা বর্ণনা করেছিলাম। তো আজকে আমরা প্রথম আয়াত থেকেই আমাদের আলোচনাটা শুরু করব এবং এই সূরার প্রথম 4টা আয়াতে একটা সিরিজ অফ কসম করা হয়েছে। আমরা তারপরে 2টা আয়াতের জওয়াবুল কসম আছে, সেই স্ট্রাকচারটাও গত সেশনে আলোচনা করেছিলাম। তো আমরা সেটা রিপিট না করে আমরা মূল টেক্সটে চলে যাই। বেসিক্যালি এখানে 4টা আয়াতে 4টা বিষয়কে হাইলাইট করা হচ্ছে। বলা হচ্ছে ওয়াদ-দারিয়াতি দারওয়া, ফাল হামিলাতি উইকরা, ফাল জারিয়াতি ইউসরা, ফাল মুকাসসিমাতি আমরা। এই 4টা শপথের বিষয় নিয়ে আমরা প্রথম সেশনে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখানে বলছিলাম যে এরকম সিমিলার আরও 5টা সূরার সাথে আমরা একটা প্যারালাল আমরা আলোচনা করেছিলাম। তো এখানে এই শপথগুলো বুঝতে গেলে 2টা শব্দের উপর একটু আমাদের প্রথমে কনসেন্ট্রেট করতে হবে। একটা হচ্ছে দারওয়া আর হচ্ছিল উইকরা। দারওয়া এবং উইকরা এই 2টা শব্দ নিয়ে একটা আলোচনা করে আমরা তারপরে এই কম্পোজিশনগুলো ইনশাল্লাহ আলোচনা করব। দারওয়া এই শব্দটা দাল র ওয়া এই রুট থেকে এসছে। এটার বিভিন্ন রকম অর্থ, বিভিন্ন রকম শব্দ জেনারেট হয় এখান থেকে। সেখানে 4 ধরনের অর্থ আমরা এখানে আলোচনা করতে পারি। প্রথম অর্থটা হচ্ছে উটের সর্বোচ্চ উঁচু অংশ। দ্যাট মিনস মাথার উপরের যে অংশ, মানে একটা উটের সবচেয়ে ম্যাক্সিমাম হাইটের যে অংশটুকু সেটাকে দারওয়া বলা হচ্ছে, এই রুটের সাথে রিলেটেড, মাথার উপরের অংশ। তারপর একটা কনসেপ্ট হচ্ছিল ভেড়ার পশম শেভ করার পর চেনার জন্য কিছু অংশ উঁচু করে রাখা। যেমন মার্কিং হিসাবে তারা যখন ভেড়ার পশমগুলোকে শেভ করে ফেলে, তারপর কিছু অংশ বিভিন্ন আকৃতিতে রেখে দেয় যাতে করে চেনা যায় এই ভেড়াটা কার। সেটাকেই উঁচু অংশটাকেও যা র ওয়া থেকে এসছে। একটু ধনুকের দুই প্রান্তের সর্বশেষ প্রান্ত, মানে আমাদের সময় আর এগুলো ব্যবহৃত হয় না, তীর ধনুকের যে টানা স্ট্রেনটা থাকে, এটার একদম এক্সট্রিম দুইটা অংশকেও এই রুটের সাথে সম্পর্কিত করে এই শব্দটা আছে। তারপরে ঠান্ডা বায়ু থেকে যে বাধাটি সুরক্ষা দান করে, যেমন ঠান্ডা বাতাস আসতেছে, একটা ওয়াল থাকতে পারে, সেটা আপনাকে কি করতেছে, প্রোটেক্ট করছে। এই ধরনের অর্থ এই 4টা অর্থের মধ্যে আসে। তাহলে এখান থেকে সামারি করলে দেখা যায় উপরের কিছু, শেষ প্রান্তের কিছু, এমন কিছু যা বাধা দিচ্ছে। এইটা ব্রডলি 3টা অর্থ এখানে মিন করা যেতে পারে। তারপর সেখান থেকে এই অর্থটাকে যখন ডিরাইভ করা হয়, কোনো কিছুকে উপরে তুলে অনেক দূরে নিয়ে যাওয়া হচ্ছে, এই ধরনের একটা ভিজুয়ালাইজেশন এটা আসে। বাতাস এবং বাতাসের সাথে রিলেট করা হচ্ছে, বাতাস কোনো কিছুকে উপরে তুলে অনেক দূরে নিয়ে যাচ্ছে, এই জিনিসটাই এখানে বর্ণিত হচ্ছে। সেই জন্য অনেকে এটাকে ধূলিঝড় হিসাবে এটাকে ডেসক্রাইব করছেন, সেটা আমরা আলোচনা ইনশাল্লাহ যাব। সেকেন্ড অর্থটা হচ্ছে উইকরা। এই উইকরা শব্দের মধ্যে আছে, এটার অর্থ হচ্ছিল অনেক ভারী কিছু, নর্মাল ভারী না, খুব হেভি লোডেড কোনো কিছু, ওজন যেমন আছে। যেমন এটার আরেকটা ভার্সান, স্লাইডলি ডিফারেন্ট ভার্সান, ওয়াফি আযানিহিম ওয়াকরা। এখানে উইকরা, এখানে ওয়াকরা। এই ফ্রেজটা কোরআন মজিদে অনেক জায়গায় এসছে। তাদের কানের মধ্যে গভীর বড় ধরনের ভারী কিছু আছে যে তারা শুনতে পাচ্ছে না। অতএব এইটাও কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এখন এখান থেকে এই 4টা বিষয়কে কিভাবে অনুবাদ করা হচ্ছে, যদি আমাদের প্রথম অনুবাদ দেখি, বলা হচ্ছে ভাবো বিক্ষেপকারীদের বিক্ষেপের কথা, অতঃপর তারপর বহনকারীদের বোঝার কথা, তারপর চলমানদের স্বাচ্ছন্দ্য গমনের কথা, অতঃপর বিতরণকারীদের কাজকর্মের কথা। এই যে বর্ণনাটা আছে এগুলো সব অ্যাডজেক্টিভের বর্ণনা। যেমন আমরা এখানে বলছিলাম যে ওয়াদ-দারিয়াতি যখন ব্যবহার হচ্ছে, ওয়াল হামিলাতি, ওয়াল জারিয়াতি, ওয়াল মুকাসসিমাতি, আতি যখন ব্যবহার হচ্ছে, এগুলো সবগুলো কিন্তু একটা গুণ বর্ণনা করছে, সিফা বর্ণনা করছে। তো সিফার যখন প্রশ্ন আসে তখন সাথে সাথে
এটার মাউসুফটা কি, সিফাটা কি, মাউসুফ সিফা সেই জিনিসটা কি, এটা বোঝা দরকার। মানে বিশেষ্যটা কি হতে পারে সেটা নিয়ে আলোচনা জরুরি, যে কিসের সিফা হিসাবে এসছে এটা। তো স্টাইলটা এভাবে যে কতগুলো সিফা এখানে বর্ণিত হয়েছে, কিন্তু এগুলোর যে মাউসুফ সেই বিশেষ্যটা এখানে বর্ণনা করা হয়নি, এটা উজ্জ্ব অবস্থায় আছে। সেই জন্য মুফাসসিররা এটাকে নিয়ে, এটার মানে বিশেষ্যটা কি হতে পারে এটা নিয়ে অনেক আলোচনা করছেন। তো এবং অনেকভাবে এটা ফিট হচ্ছে বিভিন্নভাবে। তো এখানে সাহাবীদের বর্ণনা আছে, তাবেঈনদের বর্ণনা আছে, বিভিন্ন মুফাসসিররা বর্ণনা করছেন বিভিন্নভাবে। তো সেটার একটা বড় তাফসিরি আলোচনা আছে। তো সেই তাফসিরি আলোচনার মধ্যে আমরা যাওয়ার আগে আমরা দেখি যে এটাকে সামারি করে কিভাবে বলা যায়, যেটা আমরা এখন একটা ট্রান্সলেশন যেটা দেখলাম সেখান থেকে আরেকটু ইজি যদি করি আমরা, এই সিফাটাকে বলা হচ্ছিল যা উপরে উঠায় এবং ছড়িয়ে দেয়, বিতরণ করে। এটা হচ্ছিল ওয়াদ্দা রিয়াতি জারওয়া, এটাকে এভাবে বর্ণনা করা যেতে পারে। ওয়াল হামিলাতি উইকরা, অতঃপর তা অনেক ভারী কিছু বহন করে। ফাল জারিয়াতি ইউসরা, এখানে জিম, এখানে হচ্ছে জাল, জারিয়াতি ইউসরা, অতঃপর তা সহজভাবে ধীরে প্রবাহিত হয়। তারপর হচ্ছে ওয়াল মুকাসসিমাতি আমরা, তারপর যা সিদ্ধান্তসমূহ বাস্তবায়িত করে। আমরা সিফাগুলো বর্ণনা করলাম। এখন এখান থেকে এর মাউসুফ মানে বিশেষ্যটা কিভাবে হবে, অনেক বর্ণনা বলছি যে অনেক বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেফার করে করা হয়েছে, কিন্তু দেখা গেছে যেগুলো ম্যাক্সিমামই হাদিসগুলোর অথেন্টিসিটি নাই। সবচেয়ে অথেন্টিক, নিয়ার টু অথেন্টিক যে হাদিসটা আছে সেটা হচ্ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পর্কিত একটা হাদিস আছে। সেই হাদিসের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওনার মিম্বরে বসে উনি প্রশ্ন আহ্বান করলেন, কিউএ সেশন বলতে পারেন। তখন একজন সাহাবী উঠে জিজ্ঞাসা করলেন এই সূরার এই 4টা কসমের কথা। তো তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, প্রথম কসমটা হচ্ছিল কি, বাতাস, দ্বিতীয় কসমটা হচ্ছিল মেঘ, তৃতীয় কসমটা হচ্ছে নৌকা বা সমুদ্রযান, এবং চতুর্থ কসমটা হচ্ছে মালাইকা। সেটার আসপেক্টে যখন এটাকে অনুবাদ করা হচ্ছে তখন এরকম হচ্ছে কসম ধূলিঝড়ের, অতঃপর পানির বোঝা বহনকারী মেঘমালার, অতঃপর মৃত্যু গতিতে চলমান নৌযানের, অতঃপর আল্লাহর নির্দেশ বন্টনকারী মালাইকাগণের। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে রেফারেন্স আছে সেখান থেকে এটাকে বর্ণনা করা হচ্ছে, এই অনুবাদটা করা হচ্ছে। তো এটা হলো একটা অপিনিয়ন। তো যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা করছেন, কিন্তু তারপর অনেক সাহাবীরা কিন্তু, অনেক তাবেঈন এবং মুফাসসিররা কিন্তু এই মতের চেয়ে ভিন্ন কিছু ওনারা আলোচনা করছেন। সেটার বিপরীতে বিভিন্ন আলোচনা সমালোচনা আছে। সেখান থেকেও যদি আমরা দেখি তখন একটা ইন্টারেস্টিং বিষয় আমাদেরকে এটা বুঝতে গেলে বুঝতে হবে। সেখানে হচ্ছিল, এখানে ওয়া দিয়ে শপথ হচ্ছে, ওয়াদ্দারিয়াতি যারওয়া, এটা ওয়া দিয়ে শপথ করা হচ্ছে, শপথটা শুরু হচ্ছে। তারপরের আইটেমগুলো কি হচ্ছে, ফা দিয়ে কানেক্টেড হচ্ছে, অতঃপর অতঃপর অতঃপর। কিছু মুফাসসিরের আর্গুমেন্ট হচ্ছিল ফা দিয়ে যেহেতু কানেক্টেড হচ্ছে তাহলে প্রথম বিষয়টা যা, পরবর্তী 3টা বিষয় একই হবে, ভিন্ন জিনিস হবে না। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বর্ণনা উনি যেটা বলছেন, প্রথমটা বায়ু, তারপরটা হচ্ছিল কি মেঘমালা, তারপরটা হচ্ছে নৌযান, তারপরটা হচ্ছে মালাইকা। কিন্তু ওনাদের আর্গুমেন্টটা হচ্ছিল যেহেতু ফা ব্যবহৃত হচ্ছে, সে ফা ব্যবহারের মধ্যে যে জিনিসটা আসবে সেটা অবশ্যই কি হবে, একটার সাথে একটা রিলেটেড থাকবে। ঠিক আছে, রিলেটেড থাকবে, একটা কন্ডিশন হচ্ছে একই জিনিস, আর আরেকটা হচ্ছিল যে যদি একই জিনিসও যদি না হয়, নিয়ার একটার সাথে একটা খুব ক্লোজ রিলেশন থাকবে, তাহলে আপনি ফা দিয়ে এটাকে কানেক্ট করতে পারেন। আমরা যে বলছিলাম যে আমরা 5টা সূরার মধ্যে এটা দেখছিলাম যে 37, 51, 77, 79, 79 এবং 100, এই 4টা সূরার মধ্যে যখন দেখব তখন দেখব যে কতগুলোতে ওয়া দিয়ে কানেক্টেড, কতগুলো ফা দিয়ে কানেক্টেড। ওয়া দিয়ে কানেক্টেড হলে সেটাকে বলা হচ্ছে আলাদা আলাদা ইস্যুস। যেমন 37 নম্বরে প্রথম, এটা কিন্তু ফা দিয়ে কানেক্টেড, ওয়াসসাফাতি সাফা, ওয়াজ জাজিরাতি জাজরা, ফাত্তালিয়াতি যিকরা, এখানে সবগুলো ফা দিয়ে, তাহলে সাবজেক্ট কিন্তু একটা, অতঃপর অতঃপর বলছে। লজিকটা হচ্ছিল যে একই জিনিস অথবা একটি রিলেটেড জিনিস বলা হচ্ছে।
আযারিয়াত ক্ষেত্রে এটাও আমরা দেখলাম একই রকম। তারপর মুরসালাতের ক্ষেত্রেও কিন্তু ফার ব্যবহার আছে, তারপরে আবার ওয়ার ব্যবহার আছে, আবার ফার ব্যবহার আছে, আবার ফার ব্যবহার আছে, এভাবে এটা প্রবাহিত হচ্ছে। তারপরে যদি আমরা ইয়েতে দেখি কি বলে সূরা নাজিয়াতে দেখি, সেখানে কিন্তু ওয়া দিয়ে 5টা বিষয়ের কথা বলা হচ্ছে। দ্যাট মিনস 5টা আলাদা ইস্যুস। এই সিরিজটা বোঝার জন্য সূরা আদিয়াতের মধ্যে এখানে ফা দিয়ে ফা 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 দিয়ে একটা সিকোয়েন্স বর্ণনা করা হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে একটা সিকোয়েন্স হতে পারে, একটা জিনিস কি কনভারসেশন হতে পারে। এই আলোকেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে অপিনিয়ন ছিলেন, এটার মধ্যে মুফাসসিররা ভিন্ন মত পোষণ করে একটা স্ট্রংগেস্ট অপিনিয়ন হচ্ছিল এই 4টা জিনিসই হচ্ছিল বায়ু, মানে বাতাস। বাতাসের কথা বলা হচ্ছে। প্রথমটা বলা হচ্ছে বাতাসের ঘূর্ণিঝড়ের যে আসপেক্ট, সেটাকে বলা হচ্ছে। সেকেন্ডটা হচ্ছিল বাতাস কি করে মেঘমালাকে কি করে বহন করে নিয়ে যায়, মানে উইন্ড ফ্লোতে কিন্তু বাতাসের ফ্লোর মধ্যে কিন্তু মেঘমালাটা কি হয় প্রবাহিত হচ্ছে। তাহলে সেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কি কনফ্লিক্ট করতেছে না? উনি মেঘমালা বলছেন, এখানে বাতাস মেঘমালাকে ক্যারি ওভার করছে। ফাল জারিয়াতি ইউসরাম, এটাকে নৌকার কথা বলা হচ্ছে। আগের দিনের মূলত নৌকা চলতো কিসের দিয়ে? পাল দিয়ে চলতো, বাতাস দিয়েই নৌকা চলতো, এখনও সেই জিনিসটা চলে। ফাল মুকাসসিমাতি আমরা, এই বাতাসের প্রবাহের বিভিন্ন রকম প্রবাহের ফলে বিভিন্ন রকম সিদ্ধান্ত ইমপ্লিমেন্টেড হয়। সেটা আজকে আমরা দেখব যে এটার যে তাফসীর, যে বাতাস সম্পর্কে যদি আমরা জানি তাহলে বুঝবো এটার তাফসীরটা কি। মানে বাতাস নিয়ে গবেষণাই আমাকে এই ফুল সিরিজটার তাফসীরটা বলে দেবে। সেটা আমাদের একটা এক্সারসাইজ আমরা ইনশাআল্লাহ করব একটু পরেই। তাহলে দেখা যাচ্ছে যে এই অপিনিয়নটা যদি 4টার ক্ষেত্রে যদি বাতাসকে বলা হয়, তাহলে এটাও কিন্তু একটা লজিক্যাল এবং বিষয়। কারণ আপনার প্রথম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক্সপ্লেনেশনের সময় যদি সাহাবীদের প্রশ্ন থেকে থাকে, তাহলে আগেও নিশ্চয়ই এটার একটা প্রশ্ন ছিলেন, পরবর্তীতে এটা প্রশ্ন ছিল। তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই 4টা জিনিস যদি স্পেসিফিকভাবে বলে দিতেন, তাহলে কিন্তু এই স্পেসিফিক 4টা বিষয়কেই নাউন হিসাবে কিন্তু ইউজ করতেন। কিন্তু এটা ওপেন এন্ডেড আছে, মানে এটা সিফা হিসাবে যখন আছে, যেমন বলা হচ্ছে যা উপরে উঠায় এবং ছড়িয়ে দেয়, বিতরণ করে, অতঃপর যা অনেক ভারী কিছু বহন করে, অতঃপর যা সহজে ধীরে প্রবাহিত হয়, অতঃপর যা সিদ্ধান্ত বাস্তবিত। এটা হচ্ছে আক্ষরিক ট্রান্সলেশন। তাহলে নাউনটা যেহেতু স্পেসিফাই করা নাই, তাহলে এটা কিন্তু আলোচনার সুযোগ আছে এবং লজিক্যাল ফ্রেম অফ জায়গা থেকে যেহেতু আলোচনা করা যায়, মুফাসসিররা এটা অনেকভাবে আলোচনা করছেন। অতএব এই দুইটার মাঝখানে দুইটাকে একসাথেও করে ফেলা যায়, কেন দেখা যাবে যে আলোচনাটা এরকমই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পেসিফিক করে বোঝার জন্য, কুইক আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য 4টা জিনিস উনি সিকোয়েন্সে বলে দিয়েছেন, কিন্তু এই 4টা জিনিস কিন্তু একসাথে বাতাসের সাথে রিলেটেড হয়ে এই জিনিসটা আসছে, তাই না? তো অতএব এই অপিনিয়নটা এখানে খুব স্ট্রং ওয়েতে আসছে। তারপর আমরা বলছি যে এটা যেটাই অপিনিয়ন থাকুক, জবাবুল কাসমের সাথে এটাকে লিঙ্ক করতে হবে। অঙ্কটা হচ্ছিল মেলাতে হবে এই 4টা জিনিসে কি বলা হচ্ছে এবং 4টা জিনিসের পরে 5 এবং 6 নম্বর আয়াত এটাকে কিভাবে রিলেট করছে। দ্যাট মিনস 1 থেকে 6 আয়াতের মধ্যে একটা কি আছে, একটা ফ্লো আছে। প্রথম 4টা আয়াতে একটা সিরিজ অফ ওথ করা হয়েছে, শপথ নেওয়া হয়েছে। তারপরে সেই শপথের বিপরীতে কি করা হয়েছে, জবাবুল কাসম, যে জিনিসটা পয়েন্ট আউট করা হচ্ছে, হাইলাইট করা হচ্ছে, সেটাকে রিলেট করাটাই হচ্ছে এখানে আমাদের কাজ। এটা বোঝার বিষয়টা হচ্ছে এখানে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদেরকে 4টা বিষয় নিয়ে আমরা ইন সিরিজ আলোচনা করব। একটা কনসেপ্ট হচ্ছিল, বললাম প্রথমটা হচ্ছিল ধূলিঝড়, তারপরটা হচ্ছিল কি তারপরটা হচ্ছিল মেঘমালা, তারপরটা হচ্ছিল নৌযান, তারপরটা হচ্ছিল মালাইকারা ডিসিশন ডিস্ট্রিবিউট করছে। এটা হচ্ছিল আলী রাদিয়াল্লাহু তাআলার অপিনিয়ন। আর এই 4টাকে কি একই জিনিসকে রিপ্লেস করা যায়। বাতাসই আসলে বেসিক্যালি এই কাজটা করতেছে। বাতাসে কি করতেছে, কোনো কিছু তুলে অনেক দূরে নিয়ে যাচ্ছে। সেটা জেন্টলি হতে পারে, খুব অ্যাগ্রেসিভলি হতে পারে, তাই না? খুব সাহস, মানে আপনি এমনভাবে নিচ্ছে আপনি বুঝতে পারছেন না, সেটাও হতে পারে। আবার ঘূর্ণিঝড়ের মতো একটা পরিস্থিতি দিয়েও কিন্তু বাতাস অনেক কিছু তুলে অনেক দিকে নিয়ে যাচ্ছে, তাই না? তাহলে বাতাসেরই কিন্তু এই ফ্লোটা আছে। দ্যাট মিনস সে কোনো কিছু উপরে তুলে অনেক দূর নিয়েছে। ওয়া যারিয়াতি যারওয়া। এবার আপনি যদি এটার যদি সায়েন্স টেকনোলজি পড়েন, আমাদের সায়েন্টিফিক আলোচনার মধ্যে আপনি সেই জিনিসটা দেখবেন যে ঘূর্ণিঝড়ে অনেক কিছু তুলে নিয়ে যাচ্ছে, বিভিন্ন বায়ু প্রবাহে অনেক কিছু, সেটা আমরা এখন দেখব। ওয়াল হামিলাতি ওয়েকরা, ওয়েকরা মানে মেঘমালাকে সে ক্যারি করে নিয়ে যাচ্ছে।
আরও অনেক কিছু সে ক্যারি আউট করে নিয়ে যাচ্ছে। তারপর ছিল ওয়াল জারিয়াতি ইউসরা, এবং সে একটা খুব মৃদু একটা রিদমিক ওয়েতে কন্টিনিউয়াসলি এই কাজটা করে যাচ্ছে। এবং এর ফলশ্রুতিতে ওয়াল মুকাসসিমাতি আমরা, বিভিন্ন রকম ডিসিশন ইমপ্লিমেন্টেড হচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে বাতাসটা আমি যখন আমার মুখে লাগছে, যখন আমরা বাতাস ফিল করছি, সাথে সাথে এই চারটা জিনিস কিন্তু আমার মনে, যদি এই সূরার সাথে আমরা সম্পর্কিত হই, চারটা জিনিসই কিন্তু আমাদের মাথায় ঘুরবে। এবং পাশাপাশি এর পরে দুইটা জওয়াবুল কসমের সাথে আমরা নিজেকে কি লিঙ্ক করতে পারবো। দ্যাট মিনস এখানে বেসিক্যালি ইন্নামা তুআদুনা লাসাদিক, তোমাদের প্রতি যেটা প্রতিশ্রুতি করা হয়েছে বা তোমাদেরকে যেটা ভয় দেখানো হয়েছে সেটা অবশ্যই সত্য। দ্যাট মিনস কিসের ব্যাপারে ভয় দেখানো হয়েছে? যে বিচারের দিন আসিতেছে। আমরা যা কিছু করি না কেন সেটা কি একসময় কি আসবে, এবং এই বিচারের দিনের মোকাবেলা অনেকেই এই বাতাসের মাধ্যমে করছে। যারা সীমা লঙ্ঘন করছে, আদ জাতি, সামুদ জাতি, হ্যাঁ, বিভিন্ন জাতিকে আল্লাহ কী করছেন, এই বাতাসের প্রভাব দিয়ে কি ধ্বংস করে দিচ্ছেন। তারা তাদের কিয়ামত দেখে ফেলছে তখনই। হ্যাঁ, বিচারের দিনের জন্য তাদের অপেক্ষা মানে কি এখন জাস্ট এটা আনুষ্ঠানিকতা, কিন্তু মেইন ফেসটা কিন্তু তারা দেখে ফেলছে। অতএব এইভাবেও কিন্তু আলোচনাটা সামনের দিকে আসতেছে, এটাও আমরা ইনশাল্লাহ দেখব। এবং ওয়া ইন্না দ্বীনা লাওয়াকি, এটা দুইটা একসাথেই আছে, যে নিশ্চয়ই দিন, ন্যায় বিচার অবশ্যই ঘটতে যাচ্ছে, বিচারের দিন অবশ্যই আসতে যাচ্ছে। এতে দুইটা স্টেটমেন্টকে কিন্তু একসাথে ব্লেন্ড করা যায়। এখানে আমরা বাতাস সংক্রান্ত আলোচনার আগে এই সূরার সাথে খুব ক্লোজলি রিলেটেড সূরা হচ্ছিল সূরা মুরসালাত। আমাদের যে 5টা সূরার ছক যদি আপনি দেখেন, যদি আমরা সূরা আয-যারিয়াতে মেইন সাবজেক্টটাকে প্রথম 4টা আয়াতের মধ্যে মেইন সাবজেক্টটাকে যদি বাতাস বলি, বায়ু বলি, মুরসালাতের মধ্যে দেখেন ওয়াল মুরসালাতি উরফা ওয়াল আসিফাতি আসফা, এই দুইটার বিভিন্ন ট্রান্সলেশন আছে। যেমন এখানে বলা হচ্ছে ভাবো প্রেরিত পুরুষের কথা একের পর এক, এটা একটা ধরনের ট্রান্সলেশন। কিন্তু মুরসালাত শব্দটা যেহেতু যাকে প্রেরণ করা হচ্ছে, উরফাতান, যেটা হচ্ছে ইরফাতান, এটা উরফান, এই শব্দটার মধ্যে অনেক রকম বিষয় আছে। সেখানে আলোচনার মধ্যে দেখা যায় উরফান হচ্ছে একটা ওয়াইল্ড হর্স, মানে একটা বন্য ঘোড়ার মাথার ঘাড়ের এখানে যে একটা ইয়ে থাকে, কেশ থাকে, চুল থাকে, এটাকে ওরফা বলা হচ্ছে। দ্যাট মিনস একটা বন্য ঘোড়াকে যখন মানুষ বসে আনতে যায় তখন কোনটাকে চেপে ধরে? সে সেই কেশগুলোকে, সেই ইয়েগুলোকে, চুলগুলোকে সে চেপে ধরে সেটাকে কি করে? সেটাকে বসে আনার চেষ্টা করে। যদি সে এই কেশটাকে যদি ছেড়ে দেয় তাহলে কি হবে? এই ওয়াইল্ড হর্সটা এত বেগে ধাবিত হবে যে এটাকে প্রোটেক্ট করার কি আর কেউ থাকবে না, তাই না? অতএব বেসিক্যালি ওরকম একটা দৃশ্যের কথা বলা হচ্ছে। তো এটাকেও বলা হচ্ছিল ফাল আসিফাতি আসফা, এটাকে সরাসরি ভেবে দেখো ঝড়ের মতো আসা দমকা হওয়ার কথা। তাহলে প্রথমে শপথ করা হচ্ছে যে সেই বন্য ঘোড়ার যে কেশগুলো আছে, ঘাড়ের কেশগুলোর কথা, তারপরে বলা হচ্ছে বাতাসের কথা। দ্যাট মিনস বাতাস যখন ছুটে যায় তখন কি হয়? বন্য ঘোড়া যেরকম দিক বিদিক শূন্য হিসাবে দৌড়াতে থাকে, বাতাস যখন এভাবে দৌড়াতে থাকে তখন কি একটা ঝড় চলে আসে, তাই না? সেটা কি করে? অনেক কিছু ধ্বংস করে, অনেক কিছু পরিবর্তন সৃষ্টি করে, অনেক কিছু চেঞ্জ করে। অতএব ওই জিনিসটাকে কিন্তু ওখানে বর্ণিত হয়েছে। এবং ওই সূরার মধ্যেও দেখবেন যে জওয়াবুল কসম হচ্ছে ইন্নামা তুআদুনা মা ওয়াকি, নিশ্চয় তোমাদেরকে যার ভয় দেখানো হয়েছে, যেটার প্রতিশ্রুতি করা হয়েছে, সেটা অবশ্যই ঘটতে যাচ্ছে। এবার আমরা সূরা আদিয়াতের মধ্যে, সূরা আয-যারিয়াতের মধ্যে দেখেন ইন্নামা তুআদিনা লা সাদিক ওয়া ইন্নাদ দীনা লা ওয়াকি, এটারই কিন্তু সামারি ভার্সন হচ্ছে ইন্নামা তুআদুনা লা ওয়াকি। দ্যাট মিনস ইন্নামা তুআদুনা এবং 6 নম্বর আছে লা ওয়াকি, এই শব্দটাকে কী করা হয়েছে? ব্লেন্ড করে, মাঝখানেটাকে ব্লেন্ড করে দেওয়া হয়েছে। কনসেপ্টটা এটাই যে অবশ্যই বিচারের দিন আসছে, সেটাকে প্রতিরোধ কেউ করতে পারবে না, সেটা সত্য হিসেবে আসছে। আর ইউ প্রিপেয়ার্ড ফর দ্যাট। আর সেটা সহজভাবে আসবে না, সেটা আলোড়ন সৃষ্টি করে আসবে। মূল বিষয় হচ্ছে সেটা সহজভাবে আসবে না, এটা একটা বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করে তারপর সেই জিনিসটা আসবে, মানুষ ফেস করবে। অতএব এই ধরনের বিষয়গুলো আল্লাহ বর্ণনা করছেন এবং বিভিন্ন রেফারেন্স তৈরি করছেন, এই জন্য যে বিভিন্ন জিনিস আমাদেরকে কি এটাকে স্মরণ করিয়ে দিবে।
আমি এই সূরাটার বিশ্লেষণ পড়ার পরে যখন বাইরে যে একটা বাতাস, মৃদুমন্দ বাতাস অনুভব করব, তখন আমাদের মধ্যে এই সূরাটা আমাদেরকে রিমাইন্ড করে দিবে যে এই বাতাসটা এখন জেন্টেল আছে, কিন্তু একটা সময় এটা জেন্টেল থাকবে না, এটা এগ্রেসিভ হয়ে যাবে। এই বাতাস অনেক কিছু করে থাকে এবং সেই সিরিজে গিয়ে একসময় কী হবে, বিচারের দিন আসবে এবং বিচারের দিন অবশ্যই আমাদেরকে প্রত্যেককে ফেস করতে হবে। অতএব এই ধরনের একটা আলোচনা মুফাসসিরদের মধ্যে আছে। তো এখন আজকে আমাদের মূল কাজ হবে হচ্ছিল আমাদের এই বিষয়টাকে বোঝা, বাতাসের বিষয়টা বোঝা, একটু সায়েন্স টেকনোলজি পড়া, কারণ এটার যখন বুঝবো আমরা, তখন বুঝবো যে কীভাবে আল্লাহ এটাকে এক্সপ্লেইন করছে। আমরা যেটা সূরা আলী ইমরানের সেই উলুল আলবাব হওয়ার যে আয়াতটা আছে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা শয়নে স্বপনে ধ্যান জগারণে সর্বাবস্থায় আল্লাহর কথা স্মরণ করে এবং আল্লাহর সৃষ্টি নিয়ে জ্ঞান গবেষণা করে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, হে আমাদের রব, আপনি অনর্থক কোনো কিছু সৃষ্টি করেন নাই, সুবহানাক, আপনার কোনো ত্রুটি নেই, ফাকিনা আযাবান নার, আমরা তো ত্রুটির মধ্যে আছি, আমাদেরকে আগুনের আযাব থেকে শেখান। তাহলে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করলেই আল্লাহর আয়াতগুলো কী করা যাবে, সবচেয়ে উত্তম পন্থায় বোঝা যাবে। সেটারই একটা প্রচেষ্টা আমরা আজকে একটু সময় নিয়ে দেখার চেষ্টা করব। আপনি সরাসরি চলে যান, ন্যাশনাল জিওগ্রাফির একটা বর্ণনা আছে উইন্ড, আপনি ইন্টারনেটে সার্চ দিলে উইন্ড শক দিয়ে যদি আপনি একটা সার্চ দেন, আপনি এরকম একটা ওয়েবসাইট পাবেন যেখানে এই বায়ু সংক্রান্ত বিষয়গুলো আলোচনা আছে। তো এবং আমি এটা পড়ছিলাম আর আমার কাছে মনে হচ্ছিল যে আমরা ম্যাট্রিক লেভেলে এই পড়া পড়ে আসছি। বায়ু কিভাবে বাতাসের উপরেই এটা নেচারকে কিভাবে প্রভাবিত করে, নিয়ামক হিসেবে কাজ করে, সেটার খুব সুন্দর টেক্সট ছিল আমাদের ম্যাট্রিক লেভেলের ভূগোল বইতে, খুব সম্ভবত এটা ছিল। এবং সেই সময় কোনো জায়গায় কিন্তু এই সূরার রেফারেন্স নেই, অথচ আপনি যদি এই বর্ণনাটাকে এই সূরার সাথে লিঙ্ক করেন তাহলে দেখবেন অসাধারণ একটা বিষয় ইনফিউশন এখানে ঘটতে যাচ্ছে। সেটা আজকে আমরা এক্সপিরিয়েন্স করার চেষ্টা করব। তো এইভাবে এই জিনিসটাকে পড়ার আগে আপনি এই চারটা জিনিস আমরা একটু মাথায় নিই, ওয়ায-যারিয়াতি যারওয়া ফাল-হামিলাতি ওয়িকরা ফাল-জারিয়াতি ইউসরা ফাল-মুকাসসিমাতি আমরা, ট্রান্সলেশনটা হচ্ছিল যা উপরে ওঠায় এবং ছড়িয়ে দেয়, বিতরণ করে, ওয়ায-যারিয়াতি যারওয়া, মাথায় নেই। তারপর তা অনেক ভারী কিছু বহন করে, এটাও মাথায় নেই। তারপরে তা সহজভাবে ধীরে প্রবাহিত হয় এবং যা সিদ্ধান্তসমূহ বাস্তবায়িত করে। এই চারটা কনসেপ্ট আল্লাহ বর্ণনা করছে। আমরা বলছি এই চারটার মধ্যে কি আছে, মূলত বাতাসকেই এখানে ইন্ডিকেট করা হচ্ছে। এখন আসেন আমরা ন্যাশনাল জিওগ্রাফির সেই বর্ণনাটা পড়ি। এখানে ইংরেজিতে আছে, আমি বাংলাটা করে নিয়েছি। বলা হচ্ছে, বাতাস হলো সূর্যের দ্বারা পৃথিবীর অসম উত্তাপের ফলে সৃষ্ট বাতাসের গতিবিধি। দ্যাট মিনস আমাদের টেম্পারেচার চেঞ্জের ফলে এক জায়গা থেকে এক জায়গায় এটা প্রবাহিত হয়। এর তেমন কোনো সারবস্তু নেই, আপনি এটাকে দেখতে বা ধরে রাখতে পারবেন না, তবে আপনি এর শক্তি অনুভব করতে পারেন। এটি গ্রীষ্মে আপনার কাপড় শুকাতে পারে এবং শীতকালে আপনাকে হাড় পর্যন্ত ঠান্ডা করতে পারে। এটি সমুদ্রের উপরে পালতোলা জাহাজ বহন করতে এবং মাটি থেকে বিশাল গাছ উপড়ে ফেলার জন্য যথেষ্ট শক্তিশালী। এটি বায়ুমণ্ডলের একটি দুর্দান্ত সমতাকারী, তাপ, আর্দ্রতা, দূষণকারী এবং ধূলিকণা বিশ্বজুড়ে দীর্ঘ দূরত্বে পরিবহন করে। যে সায়েন্টিফিক বর্ণনাটা সেটা কি, ওয়ায-যারিয়াতি যারওয়া, এটা সব কিছু তুলে নিয়ে এসে বিভিন্ন জায়গায় এটা কী করে নিয়ে যায়, ক্যারি করে নিয়ে যায়, ক্যারি করে বিভিন্ন ফ্যাশনে ক্যারি করতে থাকে। আর বিভিন্ন সিদ্ধান্ত কি হয়, ইমপ্লিমেন্টেড হতে থাকে, বিভিন্ন সিদ্ধান্ত ইমপ্লিমেন্টেড হতে থাকে। সেটারই একটা সামারি ডেসক্রিপশন দেখেন ন্যাশনাল জিওগ্রাফিতে, কিন্তু আপনার এই এতটুকু ছোট সামারি বর্ণনার মধ্যে কিন্তু এটা আসছে। আরও বর্ণনা দেখি। বাতাস সাধারণত উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হয়। আমরা জানি যেখানে নিম্নচাপ তৈরি হয় সেখান থেকে উচ্চচাপ থেকে বাতাস যখন আসে তখন কি বাতাসের ফ্লো স্পিড বেড়ে যায়, তাই না? এবং সেখানের মধ্যে বিভিন্ন গতির বাতাস তৈরি হয়। এগুলোর বিভিন্ন রকম ইউটিলিটি আছে। যেমন
5 ধরনের বাতাসের অঞ্চল হিসাবে এটাকে বিভক্ত করা হয়। 5 এখানে, দ্য আর্থ কন্টেইনস 5 মেজর উইন্ড জোনস। প্রথম জোন হচ্ছিল মরু, পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল, অক্ষাংশ, বায়ু, বাণিজ্য বায়ু, মন্দা। এগুলোর সুন্দর সুন্দর ইংরেজি টার্মস আছে। সেক্ষেত্রে খালি দেখেন আমরা পশ্চিমা বায়ুর বর্ণনাটা দেখি। পশ্চিমা বাতাস হলো মধ্য অক্ষাংশের পশ্চিম দিক থেকে প্রবাহিত বিরাজমান বাতাস, ওয়েস্ট থেকে যে বাতাসটা আসে। এবং এখান থেকে বলা হচ্ছে দক্ষিণ গোলার্ধে 40 থেকে 50 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত একটি বায়ু অঞ্চল রোরিং 40s। রোরিং মানে এটা আওয়াজ করে, যে 40s, 40 থেকে 50-র মধ্যে যে অক্ষাংশের মধ্যে রোরিং 40s একটা নাম দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে সবচেয়ে শক্তিশালী পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। রোরিং 40s জুড়ে বাতাসের গতি কমানোর জন্য খুব কম স্থলভাগ রয়েছে, মানে যদি স্থলভাগ থেকে থাকে সেখানে বাতাস কমে যায়। দক্ষিণ আমেরিকা এবং অস্ট্রেলিয়ার শেষ প্রান্ত, সেই সাথে নিউজিল্যান্ডের দ্বীপপুঞ্জই একমাত্র বৃহৎ ভূখণ্ড তা রোরিং 40sকে ভেদ করে। দ্যাট মিনস এই ভূখণ্ডগুলো কিন্তু বাতাসের গতিবেগটাকে কমায়, আদারওয়াইজ এখানে বাতাসের গতিবেগ কমানোর সুযোগ নেই। অন্বেষণের যুগে, ইংরেজি টার্মস হচ্ছে এইজ অফ এক্সপ্লোরেশন, যখন পৃথিবীতে মানুষ বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে অন্বেষণ করছে নতুন নতুন কিছু, সেই যুগে রোরিং 40-এর পশ্চিমাঞ্চলের পশ্চিমাঞ্চল নাবিকদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। যখন ইউরোপ এবং পশ্চিম এশিয়ার অভিযাত্রী এবং ব্যবসায়ীরা দক্ষিণ পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়ার মশলা বাজারে পৌঁছানোর জন্য তীব্র বাতাস ব্যবহার করতেন। এই ওয়াজ্জারিয়াতি ইউসরা, নৌযানের কথা বলা হচ্ছে না, যে এই বাতাস নৌযানকে নিয়ে যাচ্ছে বিভিন্ন ডিরেকশনে, বিভিন্ন সিজনকে ওনারা ম্যাপ আউট করে ওনাদের জাহাজটা কোন সময় কোন দিক দিয়ে পার হতে হবে, কোন বায়ুটাকে ধরতে হবে, সেভাবে বেসিক্যালি ওই বায়ুর যে গতিপথ আছে সেটাকে ট্র্যাক করে ওনাদের সমুদ্র যাত্রাগুলো ওনারা ডিজাইন করতেন। এবং এই যে বললাম পশ্চিমা বায়ুর যে গতিপথ, এটাকে ট্র্যাক করে তারা সেই সুদূর যুক্তরাষ্ট্র রাজ্য থেকে তারা অস্ট্রেলিয়া এই সাবকন্টিনেন্টে এসছে, এই মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এইসব এই জায়গায় এসে তারা কী করছে, এখান থেকে সম্পদ আরোহণ করে আরেকটা বায়ুর সাথে ম্যাচ করে এই সম্পদগুলো নিয়ে গেছে। তাহলে এইজ অফ এক্সপ্লোরেশনে এই বায়ুর যে বিষয়টা, সেটা কি করছে, সেটাকে তারা ট্র্যাক করে মানুষ কী করছে, মানুষের এই সভ্যতার যে বিকাশ, সেটার পিছনে দেখা যাচ্ছে যে বায়ুর একটা গুরুত্বপূর্ণ রোল আছে, তাই না? তাহলে ওয়াজ্জারিয়াতি ইউসরা, 3 নম্বর আয়াত যেটা বলা হচ্ছে জারিয়াতি ইউসরা, সে জিনিসটা হবে। এবং সেটার বিপরীতে কী হচ্ছে, ওয়াল মুকাসসিমাতি আমরা, বিভিন্ন সিদ্ধান্ত কী হচ্ছে, বিভিন্ন রকম ঘটনা ঘটতেছে, আল্লাহর যে কদরগুলো হচ্ছে, আল্লাহর সিদ্ধান্তগুলো কি বাস্তবিত হচ্ছে। মানুষের ট্রেড, এক জায়গা থেকে আপনি অস্ট্রেলিয়ার আপেল এসে বাংলাদেশে খাচ্ছেন, বাংলাদেশের একটা তৈরি পোশাক চলে যাচ্ছে অস্ট্রেলিয়ায়, নিউজিল্যান্ডে যাচ্ছে, তাই না? তাহলে এই যে প্রবাহ, এটার মধ্যেই এই পশ্চিমা বাতাসের বর্ণনাটার মধ্যে এখানে দেখান। তারপর একটা হচ্ছে হর্স ল্যাটিটিউড বলা হয়। এইখানের বিষয়টা হচ্ছে, এখানে দক্ষিণ আমেরিকার বৃষ্টিহীন আতাকামা থেকে শুরু করে আফ্রিকার শুষ্ক কালাহারি পর্যন্ত অনেক মরুভূমি এই হর্স ল্যাটিটিউডের অংশ। এটা এমন একটা ল্যাটিটিউড, সেখানে বাতাসের গতিটা কম থাকায় জাহাজের মুভমেন্ট স্লো থাকে। তখন জাহাজের লোকজনের যেহেতু সময় বেশি লাগছে, তখন ওদের হেভি লোডটাকে তারা ফেলে দেয়। যেমন আগের দিনে তারা জাহাজে করে ঘোড়া নিয়ে যেত, ঘোড়াগুলোকে তারা ফেলে দিয়ে জাহাজের লোডটাকে কমায় তারা সামনের দিকে আগানোর চেষ্টা করতো। এই হর্স ল্যাটিটিউড, এটা যেমন সমুদ্রের মধ্যে চায়, এটা পৃথিবীর মরুভূমির মধ্যে আছে। অতএব এইটার মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে কি আবহাওয়া প্রভাবিত হচ্ছে, এবং মানুষের কি বিভিন্ন মানে ডেস্টিনেশনগুলো কিন্তু এর মাধ্যমে ফিক্স আউট হচ্ছে, এটাও একটা হচ্ছে। তারপর ইন্টারেস্টিং আরেকটা ধরনের বায়ু হচ্ছিল ট্রেড উইন্ডস। এটাকে আমরা বাংলায় বলি বাণিজ্য বায়ু। বাণিজ্য বায়ু হলো শক্তিশালী বায়ু, যা পূর্বদিক থেকে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল জুড়ে প্রবাহিত হয়। বাণিজ্য বায়ু সাধারণত খুব অনুমানযোগ্য। অনুসন্ধান, যোগাযোগ এবং বাণিজ্যের ইতিহাস এগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশাল আটলান্টিক এবং পরবর্তীতে প্রশান্ত মহাসাগর জুড়ে দ্রুত নির্ভরযোগ্য রুট স্থাপনের জন্য জাহাজগুলো বাণিজ্য বায়ুর উপরে নির্ভর করত। আজও জাহাজ চলাচল বাণিজ্য বায়ু এবং তাদের দ্বারা পরিচিত সমুদ্র স্রোতের উপর নির্ভর করে।
দ্যাট মিনস এই যে ট্রেড উইন্ড এটাও একটা কিন্তু বিষয় ঘটছে, হ্যাঁ, ওয়াজ্জারিয়াতি জারওয়া, হ্যাঁ, এবং ওয়াল হামিলাতি ওয়াকরা, এবং আরও দেখবো ইনশাল্লাহ। তাহলে এটাও আরেকটা ট্রেডকে যদি আপনি চিন্তা করেন, ওই চারটা জিনিসই কিন্তু এখানে দেখা যাচ্ছে। জাহাজ এবং বৃষ্টিপাতের পাশাপাশি বাণিজ্য বায়ু বাতাস হাজার হাজার কিলোমিটার পর্যন্ত ধুলা এবং বালি কণা বহন করতে পারে। ধুলা এবং বায়ু কণাকে কী করতেছে, উপরে তুলে নিয়ে এসে অনেক দূরে নিয়ে যাচ্ছে। এই বাণিজ্য বায়ু কিন্তু সে কাজটা করতেছে। উদাহরণ, সাহারান বালি এবং ধুলা ঝড়ের কণা ক্যারিবিয়ান সাগরের দ্বীপপুঞ্জ প্রায় 5000 মাইলের বেশি দূরে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের জুড়ে প্রবাহিত হতে পারে। মানে বাতাসে এই বালু ধূলিকণা তুলে নিয়ে এসে কি 5000 কিলোমিটার মাইল পর্যন্ত, অলমোস্ট 8000 কিলোমিটার দূরত্ব পর্যন্ত এই জিনিসটা ট্র্যাক নিয়ে যাচ্ছে। এটা কি ওয়াজ্জারিয়াতি জারওয়া, উপরে তুলে সেটা কি করতেছে, সে নিয়ে যাচ্ছে, অনেক দূর পর্যন্ত নিয়ে যাচ্ছে। সেটার আরেকটা নমুনা হচ্ছে এখানে। এরপর আসেন আরেকটা হচ্ছে মন্দাভাব, আরেকটা বায়ুর বর্ণনা। দুই গোলার্ধের বাণিজ্য বায়ু যে স্থানে মিলিত হয় তাকে বলা হয় ITCZ। এটার ইংরেজি উচ্চারণটা হচ্ছিল কি, আমরা দেখি এটার ITCZ হচ্ছে ইন্টারট্রপিক্যাল কনভার্জন জোন, ITCZ এটা বলা হয়। ITCZ এর আশেপাশের এলাকায় মন্দাভাব বলা হয়। মন্দাভাব অঞ্চলে প্রচলিত বাতাস খুবই দুর্বল এবং আবহাওয়া অস্বাভাবিকভাবে শান্ত থাকে। ITCZ নিরক্ষ রেখাকে ঘিরে থাকে। প্রকৃতপক্ষে সূর্য নিরক্ষীয় অঞ্চলে উত্তপ্ত করার ফলে নিম্নচাপের মন্দাভাব তৈরি হয় এবং বায়ুর ভর উত্তর এবং দক্ষিণে ভ্রমণ করে। এই উষ্ণ নিম্নচাপীয় নিরক্ষীয় বায়ু আবার ঘোরা অংশ মানে হটস ল্যাটিটিউডের চারপাশে নেমে আসে। কিছু নিরক্ষীয় বায়ুর ভর বাণিজ্য বায়ু হিসেবে মন্দাভাব ফিরে আসে, অন্যরা পশ্চিমা বায়ু হিসাবে অন্যদিকে সঞ্চালিত হয়। দ্যাট মিনস এটা আরেকটা ট্রেন্ড এখানে তৈরি করে। যদিও মৌসুমীয় বায়ু গ্রীষ্মমণ্ডলীয় এবং নিরক্ষীয় অঞ্চলে প্রভাব ফেলে, কিছু ঋতুতে ITCZ নিরক্ষর রেখা থেকে সামান্য দূরে সরে যাওয়ার সাথে সাথে বাতাস নিজেই তৈরি হয়। মন্দাভাব পরিবর্তন স্বাভাবিক বায়ুচাপকে ব্যাহত করে। আর্দ্রতাপূর্ণ দক্ষিণ পূর্ব এশিয়ার মৌসুমী বায়ু তৈরি করে। দ্যাট মিনস সমস্ত বৃষ্টির একটা কারণ, সেই বিষয়টাও এখানে আসে। তাহলে এভাবে আসছে। এবার আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক দেখি, রেজাল্ট অফ উইন্ডের ফলে একটা ইন্টারেস্টিং রেজাল্ট আছে, অনেকগুলো রেজাল্ট আছে। সেটার মধ্যে একটা ইন্টারেস্টিং রেজাল্ট হচ্ছিল জেট স্ট্রিম বলে একটা, আমরা অনেকে পরিচিত। সেটা কি জিনিস দেখি। উপরের বায়ুমণ্ডলের এই তীব্র দ্রুত বাতাস 480 কিলোমিটার মানে 298 মাইল প্রতি ঘন্টা বেগে প্রবাহিত হতে পারে। জেট স্ট্রিমগুলি স্ট্র্যাটোস্ফিয়ার নামক বায়ুমণ্ডলের একটি স্তরের মধ্যে প্রবাহিত হয়, যা পৃথিবী পৃষ্ঠ থেকে 8 থেকে 14 কিলোমিটার উচ্চতায় অবস্থিত। দ্যাট মিনস স্ট্র্যাটোস্ফিয়ারে কি হলো, খুব উচ্চ বেগে বাতাস প্রবাহিত হয়। দ্যাট মিনস দেখেন ফ্লোটা কি 480 কিলোমিটার পার ঘন্টায়। এবং এটার কথা বলা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে খুব কম অস্থিরতা থাকে, এই কারণে বাণিজ্যিক বিমানের পাইলটরা এই স্তরে উঠতে পছন্দ করেন। দ্যাট মিনস একবারে বিমানটা যদি খাড়া করে তুলে নিয়ে যদি ছেড়ে দিতে পারেন, পাখি যেমন উড়ে যায়, এই 480 কিলোমিটার বেগে কিন্তু আপনার বিমান অটোমেটিকলি ডেস্টিনেশনে যাচ্ছে। তো সেক্ষেত্রে যেটা ওনারা বলেন, দুইটা উইন্ড থাকে, একটা থাকে টেল উইন্ড, একটা হচ্ছে হেড উইন্ড। সেটাই আমরা এখানে বলতেছি। জেট স্ট্রিম নিয়ে যাত্রা করলে সময় এবং জ্বালানি সাশ্রয় হয়। আপনি কি কখনো কাউকে বিমান সম্পর্কে কথা বলার সময় হেড উইন্ড বা টেল উইন্ড সম্পর্কে কথা বলতে শুনেছেন? এগুলো জেট স্ট্রিম। যদি এগুলো বিমানের পিছনে থাকে, এটিকে সামনের দিকে ঠেলে দেয়, তবে এগুলোকে টেল উইন্ড বলা হয়। এগুলি আপনাকে আপনার গন্তব্যে আরও দ্রুত পৌঁছাতে সাহায্য করতে পারে। যদি বাতাস বিমানের সামনে থাকে, এটিকে পিছন দিকে ঠেলে, তবে এগুলোকে হেড উইন্ড বলা হয়। তীব্র হেড উইন্ড ফ্লাইট বিলম্বের কারণ হতে পারে। দ্যাট মিনস আপনাকে জেট স্ট্রিম কী করতেছে, আমাদেরকে দ্রুত গন্তব্যে নিয়ে যাচ্ছে, অনেক সময় কী করতেছে, গন্তব্যে যেতে দেরি হচ্ছে। এই জন্য দেখবেন ফ্লাইট ডিলে হচ্ছে, আগে চলে আসে। আপনি যদি সৌদি আরব থেকে বাংলাদেশে আসেন, খুব দ্রুত চলে আসবেন। হ্যাঁ, আবার বাংলাদেশ থেকে সৌদি আরব যখন যেতে থাকবেন, দেখবেন যে আপনার ফ্লাইট আওয়ার কি বেশি লাগতেছে। যেমন একটা পাহাড় থাকলে যেমন নেভিগেট করে এটাকে এড়ায় যাচ্ছে,
তাহলে সেই স্ট্যাটাসে যেরকম যদি হাই উইন্ড থেকে থাকে সেটাকে অ্যাভয়েড করে করে ওনারা নেভিগেট করে করে এয়ার রুটগুলো তৈরি করে ওনারা সেটাই নেভিগেট করে। তাহলে এখানেও দেখা যাচ্ছে বাতাস একটা গুরুত্বপূর্ণ নিয়ামক হিসাবে কাজ করছে। তারপর আসি আমরা ইম্প্যাক্ট অফ ক্লাইমেট, মানে পরিবেশের উপরে, জলবায়ুর উপরে এটা কীভাবে ইম্প্যাক্ট তৈরি করে। আবহাওয়া এবং জলবায়ু নির্ধারণে বাতাস একটি প্রধান উপাদান। বাতাস তাপ, আর্দ্রতা, দূষণকারী পদার্থ এবং পরাগরেণু নতুন অঞ্চলে বহন করে। মানে পরাগরেণু নিয়ে যায় কী হয়, আমাদের রিজিকের যে প্রবাহ, আমাদের যে ফুল থেকে ফল হওয়া, সেটা কিন্তু মূল নিয়ামকটাকে বাতাস। তাহলে সেভাবে বর্ণনা করা আছে, এটাও কিন্তু একটা সিদ্ধান্ত, মানে কোন ফুলটা ফলে পরিণত হবে তা সেই সিদ্ধান্তটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই সিদ্ধান্তটাও নিচ্ছে কে, সেটা বাস্তবায়িত হচ্ছে কার মাধ্যমে, বাতাসের মাধ্যমে হচ্ছে। তাহলে এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং ইম্প্যাক্ট, অতএব সেটা এখানে বর্ণিত হচ্ছে। সেখানে বলা হচ্ছে এভাবে অনেক দৈনন্দিন আবহাওয়ার ধরন বাতাসের উপর নির্ভর করে। উদাহরণস্বরূপ, একটি উপকূলীয় অঞ্চলে প্রতিদিন বাতাসের দিক পরিবর্তন হয়। সূর্য পানির থেকে জমিকে দ্রুত উত্তপ্ত করে, জমির উপরে উষ্ণ বাতাস উপরে উঠে এবং ঠান্ডা পানির উপরের ঠান্ডা বাতাস জমির দিকে প্রবাহিত হয়, যার ফলে আভ্যন্তরীণ বাতাস তৈরি হয়। উপকূলীয় সম্প্রদায়গুলো সাধারণত তাদের আভ্যন্তরীণ প্রতিবেশীদের তুলনায় অনেক বেশি ঠান্ডা থাকে। সাধারণত যত উপকূলে যাবেন আপনার বেটার এনভায়রনমেন্ট আপনি পাবেন, বেটার আবহাওয়া পাবেন। এইটার একটা বর্ণনা এখানে আছে। তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ আসপেক্ট। বাতাস পাহাড়ি এলাকার জলবায়ুকে ভিন্নভাবে প্রভাবিত করে। মাউন্টেন যেখানে আছে, বিভিন্ন উচ্চতার পাহাড় আছে, সেখানে জলবায়ুকে বিভিন্নভাবে প্রভাবিত করে। বাতাস যখন পাহাড়ের সাথে মিথস্ক্রিয়া করে, ইন্টারাকশন করে, তখন বৃষ্টির ছায়া তৈরি হয়। বাতাস যখন পাহাড়ের কাছে আসে তখন এটি আর্দ্রতা নিয়ে আসে, যা ঘনীভূত হয়ে বৃষ্টিপাত এবং অন্যান্য বৃষ্টিপাতের মাধ্যমে পাহাড়ের চূড়ার দিকে উপরের দিকে আসে। পাহাড়ের অন্য পাশে শুষ্ক নিম্নমুখী বাতাস পর্বতমালার মধ্যে দিয়ে প্রায় 160 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। এই নিম্নমুখী বাতাসগুলির মধ্যে সবচেয়ে পরিচিত হলো ফন বাতাস, যাকে তুষার খাদক বলা হয়। আল্পসের উপর দিয়ে বাতাস নেমে আসার সাথে সাথে বিকশিত হয়, যা মধ্য ইউরোপে একটি উষ্ণ জলবায়ু তৈরি করে। তাহলে দেখা যাচ্ছে যে জিনিসটা আমরা বলছি ওয়া মুকাসসিমাতিল আমরা, বাতাস কীভাবে কী হচ্ছে, তুলে নিয়ে যাচ্ছে। সে কী করছে, হেভি ওয়েট ক্যারি করতেছে, মেঘকে নিয়ে যাচ্ছে বিভিন্ন ডিরেকশনে, পাহাড়ের সাথে বাড়ি খেয়ে কী করছে, সেখানে বৃষ্টি হচ্ছে। তাহলে এগুলো কি ডিসিশনগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে সেইভাবে। এইটাও কিন্তু আরেকটা বর্ণনা। এরপর আরও বর্ণনা দেখি। বায়ু প্রবাহ বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের স্রোতকে চালিত করতে সাহায্য করে। আমরা জানি যে সমুদ্র স্রোতগুলো নিয়ামক হচ্ছিল কি, বায়ু, উইন্ড। আটলান্টিক সার্কাম্পোলার স্রোত, অ্যান্টার্কটিক সার্কাম্পোলার স্রোত অ্যান্টার্কটিকার চারপাশে ঠান্ডা পুষ্টিকর সমৃদ্ধ পানি পরিবহন করে। উপসাগরীয় প্রবাহ মেক্সিকো উপসাগর থেকে উত্তর আমেরিকার পূর্ব উপকূলে এবং আটলান্টিক পেরিয়ে উত্তর ইউরোপে উষ্ণ পানি নিয়ে আসে। তাহলে কীভাবে উষ্ণ পানি ঠান্ডার জন্য প্রবাহিত হয়, সেটা বাতাসের স্রোতের মাধ্যমে হয়ে থাকে। উপসাগরীয় প্রবাহের কারণে উত্তর ইউরোপের জলবায়ু মার্কিন যুক্তরাষ্ট্রে আলাস্কা রাজ্যের মতো একই অক্ষাংশেই অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি উষ্ণ এবং মৃদু। একই অক্ষাংশের উপরে থাকলেও এই উইন্ড ফ্লোর ফলে কি হয়, এক জায়গায় ঠান্ডা হচ্ছে, এক জায়গায় গরম হচ্ছে। অতএব এটাও কিন্তু মুকাসসিমাতিল আমরা ডিসিশন কি হচ্ছিল, ডিসাইডেড হচ্ছে এই বায়ু প্রবাহের মাধ্যমে, সেটাও এখানে বর্ণিত হচ্ছে। ইম্প্যাক্ট অন ইকোলজি, এটাও ইন্টারেস্টিং বিষয়। বাতাসের ক্ষমতা আছে মাটির কণাগুলোকে, সাধারণত ধুলো ও বালিকে প্রচুর পরিমাণে অনেক দূর পর্যন্ত স্থানান্তরিত করে, যেটা আমরা বলছিলাম ওয়াদারিয়াতি জারওয়া। এবং সেখানে কোথা থেকে বালি কোথায় যেতে পারে সেটা আপনি দেখেন। সাহারা থেকে, মরুভূমি থেকে আসা ধুলা আটলান্টিক অতিক্রম করে ক্যারিবীয় অঞ্চলে কুয়াশাচ্ছন্ন সূর্যাস্তের সৃষ্টি করে। ওয়েকরা শব্দটা আমরা জারওয়া শব্দের মধ্যে একটা অর্থ দেখছিলাম না, সে কী করে, বাধা সৃষ্টি করে। কোল্ড উইন্ড থেকে, ঠান্ডা বাতাস থেকে আপনাকে প্রোটেক্ট করতেছে। তাহলে দেখা যাচ্ছে যে বাতাস যে ক্যারি করে নিয়ে যাচ্ছে ধুলা, সেখানে কি সূর্যাস্তটা কি কুয়াশাচ্ছন্ন হয়ে যাচ্ছে, সূর্যাস্ত সৃষ্টি করে। তাহলে কোনখানকার বালি নিয়ে যায়, কোন জায়গায় কুয়াশাচ্ছন্ন সূর্যাস্ত সৃষ্টি করছে, এটাও কিন্তু একটা মিরাকল। মানে আমাদের নতুন যারা এই আয়াতগুলো বোঝার ক্ষেত্রে একটা
অসাধারণ একটা ইম্প্যাক্ট তৈরি করে। এই ইকোলজিক্যাল ইম্প্যাক্ট সেখান থেকে দেখেন। তারপর আরও সুন্দর বর্ণনা আছে, বাতাসে আগ্নেয়গিরির ছাই, মানে আগ্নেয়গিরি থেকে যেটা ছাই বেরোয় আসে সেটা প্রবাহিত হয় এবং ধ্বংসাবশেষ হাজার হাজার কিলোমিটার পর্যন্ত পরিবহন করে। 2010 সালে আইসল্যান্ডের একটা আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে বাতাস ছাই বহন করে, যা পশ্চিমে গ্রিনল্যান্ড এবং পূর্বে গ্রেট ব্রিটেন পর্যন্ত বিস্তৃত ছিল। 2010 সালের ঘটনা। 1883 সালে ইন্দোনেশিয়ার দ্বীপ আগ্নেয়গিরি কাকাতোয়া বলে, এখানে কাকাতোয়া ইংরেজিতে আসছে, বিশাল অগ্নুৎপাতের ফলে আরও নাটকীয় বায়ুমণ্ডলীয় ফলাফল হয়েছিল। বাতাস আগ্নেয়গিরির ছাই এবং ধ্বংসাবশেষকে বিশ্বজুড়ে বায়ুমণ্ডলে উচ্চস্তরে পরিবহন করেছিল। এটা অনেক আপার লেভেলে এটা বায়ুমণ্ডলে প্রবাহিত হয়েছিল। ইউরোপ বছর পর বছর ধরে ঠান্ডা, স্বেচ্ছেছে গ্রীষ্ম এবং গোলাপি সূর্যাস্ত সহ্য করেছিল। দ্যাট মিনস ইন্দোনেশিয়ার সেই অগ্নুৎপাতের যে ছাই সেটা কোথায় চলে আসছে? ইউরোপে চলে আসছে। ইউরোপে চলে এসে সেখানের এটার এনভায়রনমেন্টটাকে কী করছে? সেটা ইম্প্যাক্ট করছে, সেটার বর্ণনা কিন্তু আছে। তো দেখা যাচ্ছে যে কোথা থেকে কোন জিনিস তুলে নিয়ে এসে কোথায় যায় ইম্প্যাক্ট করতেছে, এটাও আল্লাহর সৃষ্টির একটা নিয়ামক হিসাবে এখানে কাজ করতেছে, সেটার শপথ করছেন আল্লাহ, তাই না? সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি। বাতাসের পৃথিবীতে সরানোর ক্ষমতা ভূপ্রকৃতিকে নষ্ট করে দিতে পারে। কিছু ক্ষেত্রে এটি মরুভূমিতে ঘটে, কারণ বালি টিলাগুলো স্থানান্তরিত হয় এবং সময়ের সাথে সাথে আকৃতি পরিবর্তন করে। বাতাস প্রচুর পরিমাণে বালিও তুলে নিতে পারে এবং বালি বিস্ফোরক করে শিলা গঠনে আশ্চর্য ভাস্কর্যে পরিণত করতে পারে। দক্ষিণ আমেরিকার আল্টিপ্লানো অঞ্চলে বায়ু চলাচলের মতো আকৃতির পাথর তৈরি হয়েছে বাতাস চালিত বালি এবং বরফ দ্বারা খোদাই করা শিলা। দ্যাট মিনস বায়ু প্রবাহের মাধ্যমে কি শিলাগুলো, পাহাড়ের শিলাগুলো ক্ষয় হয়ে সেখানে বিভিন্ন রকম ভাস্কর্য তৈরি হচ্ছে, সেটার বর্ণনাও এখানে আছে। তারপর হচ্ছে এগ্রিকালচার ল্যান্ডের ক্ষেত্রে বলা হচ্ছে জমির ক্ষয় করার জন্য বাতাসের শক্তি কৃষির জন্য ক্ষতিকারক হতে পারে। লোয়েস একটি পলি যা কৃষিকাজের জন্য গাছের জন্য সবচেয়ে সমৃদ্ধ মাটিগুলোর মধ্যে একটিতে পরিণত হতে পারে। বাতাস সহজেই ভেসে যায়। দ্যাট মিনস আপার লেয়ারে কোনো অঞ্চলের ভূমির মধ্যে আপার লেয়ারে যেটা সয়েল থাকে বা মাটি থাকে সেটা খুব উর্বর থাকে, কিন্তু কি করে বাতাস এটাকে ফ্লো করে নিয়ে গেলে সেই উর্বরতা হারাতে পারে। এমনকি কৃষকরা যখন এটি রক্ষা করার জন্য সতর্কতা অবলম্বন করে তখনও বাতাস প্রতি বর্গমিটারে 2.5 কিলোগ্রাম লোয়েস, মানে প্রতি বর্গমিটারে 1.6 পাউন্ড পর্যন্ত ক্ষয় করতে পারে। মানে বাতাস এভাবে ক্ষয় করে একটা উর্বর জমিকে অনুর্বর করে দিতে পারে। কীভাবে ক্লাইমেট চেঞ্জ করতেছে সেই জিনিসটাও এখানে বর্ণিত হচ্ছে। তারপরে উইন্ডকে কি এনার্জি হিসেবে ব্যবহার করা হচ্ছে, উইন্ডকে বিভিন্ন কাজে এনার্জি হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং সেখান থেকে দেখা যায় বলা হচ্ছে এভাবে শিল্প বিশেষজ্ঞরা ভবিষ্যৎবাণী করেছেন যে যদি এই প্রবৃত্তির গতি অব্যাহত থাকে তাহলে 2050 সালের মধ্যে বিশ্বের বিদ্যুতের চাহিদার 1/3 বায়ু দ্বারা পূরণ হতে যাচ্ছে। তাহলে আমরা অল পজিটিভ জিনিস আমরা দেখলাম। এবার একটা নেগেটিভ জিনিস দেখি, হারিকেন হলো একটি বিশাল ঘূর্ণায়মান গ্রীষ্মমণ্ডলীয় ঝড় যা 257 কিলোমিটার বা 160 কিলোমিটার এর বেশি বেগে বাতাস বহন করতে পারে এবং 9 ট্রিলিয়ন লিটার 2.4 ট্রিলিয়ন গ্যালনেরও বেশি বৃষ্টিপাত করাতে পারে। এই একই গ্রীষ্মমণ্ডলীয় ঝড়গুলোকে আটলান্টিক মহাসাগরের হারিকেন, উত্তর ভারত মহাসাগরের ঘূর্ণিঝড় এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরের টাইফুন বলা হয়। দ্যাট মিনস বাতাসের মাধ্যমেই এই হারিকেন, টাইফুন, এই ঘূর্ণিঝড় এই জিনিসগুলো সংঘটিত হয়, বিভিন্নভাবে বিভিন্ন ডাইমেনশনে তৈরি হয়। এটা ধ্বংসযজ্ঞ তৈরি করতেছে বিভিন্ন জায়গায়। দ্যাট মিনস সিদ্ধান্ত কি হচ্ছে? বাস্তবায়িত হচ্ছে, তাই না? তো এরকম অনেক অ্যানালাইসিস আপনি ইন্টারনেটে পাবেন। আমাদের টেক্সট বইতে এগুলো ছিল, যে জিনিসটা অ্যাবসেন্ট ছিল যে এই বর্ণনাগুলোর সাথে আমাদের এই আয়াতগুলোকে কানেক্ট করা, যেটা আমরা আজকে একটু করার চেষ্টা করলাম। যে এই 4টা আয়াত যে আল্লাহ কসম করলেন, এই 4টা আয়াতের মাধ্যমে যে যা কি করতেছে তুলে অনেক দূর নিয়ে যাচ্ছে। তারপরে সেকেন্ডটা হচ্ছিল যেটা আপনার
কিছু ভারী কিছু বহন করছে, মেঘ বহন করছে, বালি বহন করছে, অনেক কিছু সে বহন করছে এবং সেটা খুব ধীর স্থিরভাবে এটা প্রবাহিত হয়ে সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হচ্ছে, বিভিন্ন রকম সিদ্ধান্ত। কোনো জায়গায় ঝড়ের সিদ্ধান্ত, কোনো জায়গায় কি ট্রেড উইন্ডের মাধ্যমে বাণিজ্যের সিদ্ধান্ত, এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য প্রবাহের সিদ্ধান্ত। আল্লাহর ম্যানেজমেন্টে, রব্বুল আলামিনের রবের যে ম্যানেজমেন্ট, সেখানে অনেক রকম ম্যানেজমেন্টের মধ্যে সেই জিনিসগুলো আসছে। তো এই 4টা আয়াতের শপথের বিপরীতে আল্লাহ বলছে যে এটার যে ইম্প্যাক্ট যদি আমি চিন্তা করি, আল্লাহর সিদ্ধান্ত যেগুলো বাস্তবায়িত হচ্ছে, ঠিক একইভাবে কি হবে, আল্লাহর যে ওয়াদা, আল্লাহ যেটার ভয় দেখাচ্ছে সেটা বাস্তবিত হতে যাচ্ছে। দ্যাট মিনস লজিকটা হলো এখন আপনার আমার একটা বায়ু অনুভব করি, এটা কিন্তু মানুষ কেউ দেখে না। এই বায়ু অনুভব করার সাথে সাথে আপনার কাছে মনে হচ্ছে যে আল্লাহর সিদ্ধান্ত আছে দেখেই তো বায়ুটা এখন যথাযথভাবে কাজ করতেছে, আমার উপকারীভাবে কাজ করতেছে। একটা সময় কি হবে, এটা আমার ধ্বংসের কারণ হবে এবং তখন কি হবে, তখন আমাকে ফেস করতে হবে সেই বিচারের দিন। অতএব এই বাতাসটাই হতে পারে আপনার আমার জন্য একটা সুন্দর রিমাইন্ডার এই কোরআনের আয়াতগুলোর মাধ্যমে। বেসিক্যালি এরকম একটা কনসেপ্টই এখানে জেনারেট করা হচ্ছে। এই জন্য বিচারের দিন সম্পর্কে বিভিন্ন রকম কসম করে আল্লাহ বলছেন। প্রতিটা কসমের কি আছে, কি বিভিন্ন রকম ডাইমেনশন আছে। তো এইখানেই মূলত বাতাসের ক্ষেত্রে 4টা ডাইমেনশনকে কানেক্ট করে আল্লাহ সেই কথাটাই বলছেন যে শান্ত শিষ্ট যে বাতাসটা তুমি অনুভব করছো, এটা যে কোনো সময় ওয়াইল্ড হতে পারে এবং এই বাতাস যেভাবে সিদ্ধান্তগুলো বাস্তবায়িত করতেছে, তাহলে আল্লাহর যেদিন ওয়াদা দিন আসবে সেদিনও কিন্তু সেটা সেই অনুযায়ী কাজ করবে। অতএব এটাতে সন্দিহান করার কোনো কিছু নাই, এটা হতে যাচ্ছে, এটা সত্য। ইন্নামা তু আদুনা লা সাদিক ওয়া ইন্নাদ্দীনা লা ওয়াকি। আমরা ইনশাআল্লাহ এই দুইটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আরেকটু বিস্তারিত আলোচনা করবো, কারণ এরপরে আরেকটা শপথ আছে। আল্লাহ আকাশের বিষয়ে একটা শপথ করে আরও কিছু কথা বলছেন। আমরা ওইটা আলোচনা করলে আমাদের ইন্ট্রোডাক্টরি পার্টটা এখানে আমরা কমপ্লিট করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।